একটা বিশাল অংশের মানুষকে, নাগরিককে, ভোটারকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অ্যাডজুডিকেশনে পাঠানো হয়েছে, হুইচ ইজ ইলজিক্যাল। এবং আমরা প্রথম থেকে বলে আসছি এটা ভোটাধিকার হরণ। আমরা সিও অল পার্টি বৈঠক ডেকেছিলেন, সেখানেও আমাদের প্রতিনিধিরা বারবার বলেছেন, এবারও বলেছেন যে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। অ্যাডজুডিকেশন মানে প্রশাসনের অপদার্থতা। তারা ঠিক মতো ঠিক সময় কাজ করতে পারেননি। এর মধ্যে অনেক আধিকারিক আছেন, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে। বিজেপি এবং তৃণমূলের চাপ, প্রকৃত ভোটারের বদলে মৃত ভোটারদের রেখে দেওয়া, ভুয়ো ভোটারকে না সরিয়ে আসল ভোটারদের বাদ দেওয়া, পরিকল্পিতভাবে ফর্ম 7-এর নামে 2 দল বিশাল অংশের আপত্তি জানিয়েছে। সেগুলোর ব্যাপারে আমরা বলেছি তদন্ত করে জানাতে হবে। আমরা মোকদ্দমা করেছিলাম, হাইকোর্ট বলেছে। আপনারা জানেন যেদিন এসআইআর ঘোষণা হয়েছিল, এইখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে জনপ্রতিনিধি আইন অনুযায়ী ধারা উল্লেখ করে বলা হয়েছিল এসআইআর কেন এটা জানাতে হয়, ভ্যালিড রিজন, সাফিসিয়েন্ট রিজন। আমরা বলেছিলাম এটা প্রয়োজনীয়, ভয় এবং ভীতি সঞ্চার করা, আরএসএসের কর্মসূচিকে বাস্তবায়ন করা ইসিআই দ্বারা, আর বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা। যখন ফুল বেঞ্চ আসে তখনও আমি নিজে উপস্থিত ছিলাম সিপিআইএমের প্রতিনিধি হিসেবে, এবং বামপন্থীদের কথা হিসেবে বলেছিলাম এই প্রশ্ন। তখন জ্ঞানেশ কুমার বলেছিলেন আমাদের ওয়েবসাইটে সব দেওয়া আছে, কেন করছি, কী রিজন। আমরা মামলা করেছিলাম। গতকাল হাইকোর্ট বলেছে 1 সপ্তাহের মধ্যে ইলেকশন কমিশনকে জানাতে হবে কোন ধারা বলে, কিসের প্রয়োজনে, কেন এসআইআর করা হয়েছে, তার যুক্তি হাজির করতে হবে, তথ্য হাজির করতে হবে। এটা আমাদের একটা প্রাথমিক জয় হলো। কিন্তু সার্বিক জয় তখনই হবে যখন সব ভোটারের ভোটাধিকার ফেরত পাবে তারা। নির্বাচন ভোটারদের বাদ দিয়ে নয়। আমরা প্রার্থী তালিকা ঘোষণা করলাম, কিন্তু প্রার্থীগুলো কোনো মানে রাখে না, যে নির্বাচক মণ্ডলীর অধিকার থাকে না। বামপন্থীরা মানবাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাবে। বাংলা বাঁচাতে হলে বাংলার মানুষকে বাঁচাতে হবে, তার মর্যাদা, তার সম্মান, তার অধিকার রক্ষা করতে হবে, এবং তার সঙ্গে দাঁড়িয়ে তার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, ইতিহাস, ঐতিহ্য, স্বাস্থ্য, হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার চিকিৎসিত হওয়ার সুযোগ, অধিকার, তার বাসস্থান, তার পথ ঘাট, রাস্তা, শিল্প, কল কারখানা, আলু সহ সমস্ত ফসলের দাম, এবং 100 দিনের কাজ ফেরত পাওয়া, সেটাকে 200 দিন করা, শূন্য পদে নিয়োগ, বেকারদের কাজ, তার অধিকার, এই সব নিয়ে আসলে লড়াই। সেই লড়াইয়ে আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি, বাংলা বাঁচাও অভিযানে আপনারা সবাই জড়ো হবেন, সরব হবেন, এবং বাংলাকে আমাদের বাঁচাতেই হবে, নাহলে দেশ বাঁচবে না। এটা আরএসএস এর শেখানো বুলি। তুমি যেমন SMS পড়ে বলছো, ওরা এরকম করে একটা হোয়াটসঅ্যাপ পড়ে বলছে। এটা আইএসএফকে প্রশ্ন করলে ভালো হবে, তোমার সঙ্গে ভালো যোগাযোগ আছে। বামফ্রন্টের নেতাদের জিজ্ঞেস করে লাভ নেই, উত্তর পাবে না, বলে দিলাম। যখন হবে তখন জানতে পারবে। প্রথম থেকেই তোমরা জানতে, আগের আইন শৃঙ্খলা প্রশ্ন এটা বললো, হাসপাতালের চত্বরের মধ্যে ডিউটিরতা পিজিটি ছাত্রী
যে নিজে একজন চিকিৎসক। এরকম এর আগে কখনো আমাদের দেশে ঘটেনি, রাজ্যে তো ভাবনাই করা যেত না। ডিউটি আওয়ার্সের মধ্যে গণধর্ষণ হয়, খুন হয়, তারপরে সমস্ত সাক্ষী সাবুত লোপাট করার জন্য স্বাস্থ্য দপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ এবং তৃণমূল কংগ্রেস সক্রিয় হয়। সিপিআইএম প্রথম এই ঘরে দাঁড়িয়ে, বুদ্ধদেব ভট্টাচার্যের লাশ তখন পড়ে রয়েছে, আমরা প্রথম জানাই। তখন তো বাবা মা অসহায়, এখানে অডিও বাজিয়ে শোনাই, তাকে জানানো হয়নি তাদের মৃত্যুর খবর। তারপর বলেছে আত্মহত্যা, তারপর বলেছে তাড়াতাড়ি চলে আসুন। তারপরে কোর্টে যাই আমরা, শিয়ালদা কোর্ট থেকে অর্ডার হয়, সুপ্রিম কোর্টের আইন মেনে, নিয়ম মেনে ভিডিওগ্রাফি করতে হবে, বাড়ির একজন প্রতিনিধি থাকবে এবং এক্সটার্নাল এক্সপার্ট থাকবে। যেহেতু হাসপাতালের মধ্যে হয়েছে, ওখানেই পোস্টমর্টেম হয়, তবে পোস্টমর্টম হবে। তড়ি ঘড়ি করে পোস্টমর্টম করা হয় অন্ধকার হয়ে যাওয়ার পরে। আমরা এই কথাটা নিয়ে আসি, কোনো আরএসএস, কোনো বিজেপি না। তারপরে এই কলতান, মীনাক্ষী, ধ্রুব, আমাদের ছাত্র যুব বাহিনী বুদ্ধদাস শেষ যাত্রা থেকে সরে গিয়ে গাড়ি আটকায়, তখন ওই মা অসহায়। আজকে মীনাক্ষী বলেছে, তখন তো আমরা দেখিনি এটা কার লাশ, সিপিএমের না এসএফআইয়ের না ডিএফের, তার বাবা মাকেও আমরা চিনতাম না, কিন্তু অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে বামপন্থী ছাত্র যুবরা। পুলিশের অন্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রাণকে বাজি নিয়ে গাড়ি আটকানোর চেষ্টা করে। আর সেখানকার কাউন্সিলর, এমএলএ তৎকালীন, এখনও বোধহয় আছে কদিন, ওদের যেটা বাসস্থান, সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা পরিবারকে ঘিরে, শ্মশানকে ঘিরে, গাড়িকে ঘিরে তাড়াতাড়ি লাশ পাচার করতে চায়, যেমন হাঁসখালিতে করেছে, যেমন বিজেপি হাতরাসে করেছে। তাহলে বিজেপি আরএসএস তাদের মুরদ আছে, ধর্ষিতাকে ন্যায় দেবে, বিচার করবে, অপরাধীকে ধরবে? তোমাদের মনে আছে, তখনও তোমরা অনেকেই বলেছিলে সবাই মিলে নবান্ন অভিযান করছেন, আপনারা কেন যাচ্ছেন না? আমরা বলেছিলাম এটা হচ্ছে আরএসএস এর পরিকল্পনা। আজকে কলকাতা পুলিশ যা বলেছে, সিবিআইও তাই বলেছে। রাজ্য সরকার আর কেন্দ্র সরকার, তৃণমূল আর বিজেপি, ওই অসহায় মাকে নিয়ে কলকাতা, দিল্লি বিজেপির নেতারা ঘোরাঘুরি করেছে, কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি। ভোট নির্বাচন আলাদা কথা, সেই পরিবার সিদ্ধান্ত নেবে কি করবে। আমরা কখনোই সেই পরিবারকে বলিনি যে সিপিএম হও। আমরা সবসময় সন্তানহারা পরিবারকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আইনজীবীরা লড়াই লড়েছেন, তখনই তাদের মনে হয়েছে যে আমাদের বামপন্থী আইনজীবীরা ঠিক করবে না, নামি দামি আইনজীবী বিজেপি ঠিক করে দেবে। সুপ্রিম কোর্টে আপনারা কি করবেন, দিল্লির সরকার পাশে থাকলে ঠিক হবে। তারপর আমরা জানি সুপ্রিম কোর্ট শুধুমাত্র চিকিৎসকদের ধর্মঘট যাতে শেষ হয়, রাজ্য সরকার এবং বিজেপি দুজনে তাই চেয়েছিল। আর যেদিন ধর্মঘট প্রত্যাহারিত হলো, তারপর থেকে আপনারা জানেন বিজেপি আর তৃণমূল একই জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং এইসব বলে কিছু লাভ হবে না। আমি এটুকু জানি, আমরা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের স্বার্থে রাজনীতি করি, এবং সেখানে দাঁড়িয়ে ওই পরিবারের সঙ্গে বা ওই পরিবারের ভিকটিমের সঙ্গে বা ওই পরিবারের বাবা মার সঙ্গে আমাদের কোনো স্বার্থের সংঘাত নেই। আরএসএস এবং সিপিআইএমের, বামপন্থী এবং বিজেপিদের স্বার্থের সংঘাত আছে, রাজনীতির সংঘাত আছে। তাতে আমরা বলবো যে আমরা আমাদের পক্ষে দাঁড়িয়ে আছি, ওনাদের বলবো কোনো একটি নির্দিষ্ট পক্ষ অবলম্বন করবেন না। সামগ্রিকভাবে, সমবেতভাবে গোটা রাজ্যের মানুষ, অসংখ্য মহিলা, চিকিৎসক, আইনজীবী, সাধারণ মানুষ, সব ধরনের বামপন্থীরা তার রাস্তায় নেমেছে, এবং সেটা একটা পরিবারের জন্য নয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জন্য, জাস্টিস ফর আরজি কর। তারপরে যা যা ঘটেছে
গোটা দেশের গোটা পৃথিবীতে যারাই অন্যায়ের বিরুদ্ধে তারা একদিকে, আর যারা অন্যায় করেছে তারা অন্যদিকে। অনেক সময় এরকম হয়, এটাকে বলে স্টকহোম সিনড্রোম, যে অনেক সময় অপরাধীদের প্রতি মমত্ব তৈরি হয়ে যায়। আমরা তার মধ্যে নেই। কে করছে রদবদল? তার আগে কে করেছে? রদবদল কি এখন হলো না 1 সপ্তাহ আগে, 10 দিন আগে, 15 দিন আগে লার্জ স্কেল রদবদল হচ্ছিল? আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে, প্রশ্ন করছেন জিজ্ঞেস করি, এর আগে এই প্রশ্ন আসেনি বলে। তাহলে ফের যখন আমরা চেয়েছি সরকার বদল, তখন তৃণমূল কংগ্রেসও চেয়েছে, প্রশাসন যেতে যেতে চেয়েছে ডিএম বদল, এসপি বদল। আর আমরা যখন বলছি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে, তখন নির্বাচন কমিশন অফিসার বদল করছে। আর আমরা চাইছি মন্ত্রিসভার বদল হোক, সরকার বদল হোক, মানুষের অবস্থার বদল হোক। কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুবক, খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থার বদল হোক। এইখানেই বামপন্থী এবং দক্ষিণপন্থীর মধ্যে তফাৎ। আমরা চাই মানুষের অবস্থার বদল হোক, সেই অবস্থা বদলের জন্য মানুষের অবস্থান বদল হোক, এবং সেটার জন্য এই বাংলাকে বাঁচাতে বিকল্প হিসেবে বামপন্থীরা যে বিকল্প উত্থাপন করেছে সেইখানে মানুষকে আহ্বান জানাচ্ছি। আর ওরা মনে করছে আইএস আইপিএস দিয়ে, কেন্দ্র আর রাজ্য বাহিনী দিয়ে হবে। সেটা দিয়ে হয় না। পৃথিবীর কোথাও গণতন্ত্র প্রতিষ্ঠিত বাহিনী দিয়ে হয়নি। সব জায়গায় মানুষ সচেতন হয়েছে, সক্রিয় হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, তার অধিকার প্রতিষ্ঠিত করেছে। জরুরি অবস্থার পরেও আমরা লড়েছিলাম, জরুরি অবস্থার মধ্যে লড়েছিলাম, এবং তারপরে গণতন্ত্রের সম্প্রসারিত হয়েছিল বামফ্রন্টের সময়। যেহেতু বললো বামফ্রন্টের আমলে সিপিএমের জন্য এসব হয়েছে, তখন কিন্তু কখনো এই কামদুনি থেকে আরজি করে ঘটনা হয়নি। মমতা ব্যানার্জি মিথ্যাচার করেছেন, মিথ্যা রেপ ভিকটিম সাজিয়ে জর্জ ফার্নান্ডিসকে দিয়ে, এই ভাঙনের মহিলাকে দিয়ে। মনে হচ্ছে অনেক খবরের কাগজে বেরিয়েছিল। আমরা জানি তাপসী মালিককে কীভাবে ব্যবহার করেছিলেন। এটা দক্ষিণপন্থীরা করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।